আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজকে শিরোনামের বাইরেও আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই আমি এই যে বলেছিলাম যে লালমনিরহাট সীমান্ত বরাবর জনবসতিহীন এলাকায় যে ভারত ৬২ কিলোমিটার ইন করেছে, আমাদের তাদের চিকেন নেকটাকে একটু প্রশস্ত করেছে। তার পরপরই আমরা খবর পেলাম যে আমাদের পঞ্চগড় সীমান্তের খুব কাছে ভারত একটা সেনা ঘাঁটি করেছে এবং কুড়িগ্রামের কাছে একটা সেনা স্টেশন করেছে। সেই খবর সেখানে ভারতীয় আর্মির পূর্বাঞ্চলীয় কমান্ডের যিনি প্রধান তিনি সেখানে গিয়েছেন, সৈন্যদের সাথে কথা বলেছেন, সেখানে তারা গ্রুপ ছবি তুলেছেন এবং এই ছবি বাংলাদেশের একটি অত্যন্ত বিশ্বাসযোগ্য একটা জাতীয় প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের এই বাঙ্গি মিডিয়ার মধ্যেও দুই একটা পত্রিকা একটু সাহস করে যে খবরগুলো ছাপায়, তার মধ্যে এই খবরটি একটি ছিল। পাশাপাশি আমরা দেখলাম যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি ভারতীয় একটা নিউজ 18-এর সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি প্রতিবেশীদের ব্যাপারে কথা বলেছেন, বাংলাদেশের ব্যাপারে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে ভারতের নীতি হলো যে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। পাশাপাশি এটাও বলেছেন যে ভারত আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য প্রস্তুত, তাদের নিরাপত্তার প্রতি হুমকি হলে তারা যে কোনো পদক্ষেপ নিতেও তৈরি আছে। এই কথা বলার পাশাপাশি তারা ডক্টর ইউনূসকে এটাও স্মরণ করিয়ে দিয়েছেন যেন তিনি সতর্কতার সাথে কথা বলেন, কারণ ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করবার আগেই একটি সাক্ষাৎকারে ভারতকে মোটামুটি শাসিয়েছিলেন। তারপরে তিনি চীনে গিয়ে বলেছেন যে ভারতের যে 7 রাজ্য রয়েছে নর্থ ইস্ট স্টেটস, সেগুলো ল্যান্ডলক এবং সমুদ্রের একমাত্র অভিভাবক নাকি ডক্টর ইউনূস, এবং তিনি শাসিয়েছেন। আবার ওদিকে চায়নাকে পরামর্শ দিয়েছেন যে ভারতের 7 স্টেটসের সাথে বিজনেস করতে হলে ডক্টর ইউনূসের মাধ্যমে করতে হবে। কি একটা বৃহৎ প্রতিবেশীর 7টা রাজ্যের লিস্ট যেন উনি নিয়েছেন। তো এইসব প্রেক্ষিতে ভারত কিন্তু অনেকদিন ধরেই একদম বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে এবং এবার রাজনাথ সিং খুব কঠোর ভাষায় তিনি একটি সতর্কতা উচ্চারণ করলেন। রাজনাথ সিং খুব মেপে মেপে কথা বলেন, যারা তার কথা শুনেছেন তিনি একদম কি ওয়ার্ডস গুলো ইউজ করেন, তিনি অনেক বেশি কথা বলেন না। তো বাংলাদেশের জন্য যা বোঝার সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। যাই হোক, এই যে একটা উত্তেজনা, ভারতকে খোঁচানোর যে ফল বাংলাদেশ যে কোনো সময় পেতে পারে, এবং ভারত কিন্তু মুখে কথা বলছে না, তারা কাজে প্রমাণ করছে। এদিকে ডক্টর ইউনূস যিনি রাষ্ট্রের অন্তত 2000 কোটি টাকা ব্যয় করেছেন এই ইন্টারন্যাশনাল লবিং এর মাধ্যমে, তিনি দেশীয় প্রচার মাধ্যমের সাথে দেশীয় মিডিয়ায় সংবাদ সম্মেলন করতে বা সাক্ষাৎকার দিতে খুব একটা আগ্রহ বোধ না করলেও তিনি যতবার বিদেশে যান কোনো না কোনো একটা বিদেশি মিডিয়ার সাথে একটা সাক্ষাৎকার দেন এবং তার প্রচলিত ধরন অনুযায়ী একের পর এক মিথ্যা তথ্য তিনি পৃথিবীর সামনে তুলে ধরেন। এবং তার পাবলিক রিলেশনস অ্যাক্টিভিটিস বা পিআর অ্যাক্টিভিটিস কিন্তু মারাত্মক। আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা চিন্তাও করতে পারবে না যে তিনি পিআর অ্যাক্টিভিটিস কোন লেভেলে চালায়। একদম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পিআর অ্যাক্টিভিটিস এর সাথে তিনি পাল্লা দিয়ে চলেন এবং তিনি তার যে ইমেজ ক্রিয়েট করেছেন দেশে বিদেশে, তার একটা বড় কৃতিত্ব হলো এই লবিস্ট ফার্মের, এই পিআর ফার্মগুলার। কিন্তু এত টাকা খরচ করার পরেও কি যেন হয়েছে যে তার এই পিআর অ্যাক্টিভিটিস গুলা যেন আর সাফল্যের মুখ দেখছে না। যে পত্রিকাগুলো তাকে 1 বছর আগে, 6 মাস আগেও প্রশংসার বন্যায় ভাসিয়ে দিত, সেই পত্রিকাগুলো যেন আজকে তার সমালোচনায় মুখর হয়েছে। একদিকে শেখ হাসিনা আন্তর্জাতিক মাধ্যমে একের পর এক তার কথা বলছেন, তার সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে, তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করছেন এবং সারা পৃথিবীতে শেখ হাসিনাকে নিয়ে যে আগ্রহ, সেই আগ্রহের আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই আগ্রহটা কোন লেভেলে। সবাই শুনতে চেয়েছে এতদিন শেখ হাসিনা
কি বলতে চান, কি করতে চান, কোথায় আছেন, কেমন আছেন। তো সারা বিশ্ব এখন পুরো মিডিয়া বলা যায় যে শেখ হাসিনা মুখী। অ্যাট দ্য সেম টাইম যে মিডিয়া এই ডক্টর ইউনূসকে একেবারে দেবতার আসনে বসিয়েছিলেন, এই দেবতার আসনে বসানোর পেছনে অবশ্য নগদ নারায়ণের অনেক ব্যাপার ছিল, কারণ তিনি তো মাল ডালেন, টাকা ঢেলে এই ইন্টারভিউগুলো অর্গানাইজ করেন। কিন্তু এখন যেন মনে হচ্ছে যে টাকাতেও কাজ হচ্ছে না, তার লবিস্ট ফার্ম কিন্তু স্টিল ওয়ার্কিং। এই যে আমেরিকায় গেলেন, 700 কোটি টাকা রাষ্ট্রের খরচ করলেন, ফল কি পাইছেন আপনারা আমার চাইতে ভালো জানেন। এমনকি এই যে ফিনান্সিয়াল টাইমস, যে ফিনান্সিয়াল টাইমসের সম্পাদক ডক্টর ইউনূসের ব্যক্তিগত বন্ধু এবং এই পত্রিকার সাথে তার ভীষণ ভালো সম্পর্ক, সেই ফিনান্সিয়াল টাইমসও দুদিন আগে দেখেন যে একদম খুব স্পষ্ট করে লিখেছে যে এই যে 1 বছর আগের যে অভ্যুত্থান, হ্যাঁ, এই যে জেনারেশন জেনজের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান কি 1 বছরের মাথায় এসে ব্যর্থ হতে চলেছে। এবং পুরো ইউনূসের গত 15 মাসের রেজিমের পুরো ব্যর্থটাকে একদম নির্মোহভাবে তুলে এনেছে। এটা তো কথা ছিল না। অ্যাটলিস্ট ডক্টর ইউনূস তো এটা স্পেক করেনি, তার তো মানে পিয়ারের পেছনে অর্থ ঢালার কোনো কমতি নাই। এখন এই সম্প্রতি দেখেন, এই শেখ হাসিনার ইন্টারভিউতে যখন সারা বিশ্বের গণমাধ্যমগুলোতে তোলপাড় হচ্ছে, তখন শেখ হাসিনার কাউন্টার দেওয়ার জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য, ইন্টারন্যাশনাল মিডিয়ায় নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য 18 কোটি টাকা এই ডাস্টবিন শফিক হাতায় নিছেন। এটা আমি আপনাদের আগে জানিয়েছিলাম যে 18 কোটি টাকা ডক্টর ইউনূসের কাছ থেকে নিয়েছেন, এটা রাষ্ট্রের সরকারের টাকা, এই আমার আপনার ট্যাক্সের টাকা। সেই টাকা দিয়ে সে মানে শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবীর গণমাধ্যমে নিউজ করবে। এবং এই যে টাকাটা, এই 18 কোটি টাকা আনতে এই শফিক যখন সচিবালয়ে গিয়েছিল, যখন ফাইলগুলো মুভ করাচ্ছে, তখন একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন যে দূর থেকে এই ডাক দিচ্ছে, ওই ডাস্টবিন শফিক। হ্যাঁ, সে সচিবালয়ের মধ্যেও সে আর নিরাপদ বোধ করে না, সেখানেও তাকে এই সে কবরে যাওয়ার পরে আমার মনে হয় যে এটার এপিটাপে লেখা থাকবে যে এখানে ডাস্টবিন শফিক শুয়ে আছেন। তো সেই ডাস্টবিন শফিক এই যে ইন্টারন্যাশনালি শেখ হাসিনাকে নেগেটিভলি উপস্থাপন করবেন এবং ইউনূসকে প্রমোট করবেন, সেটাও ফেল করছে। এবং এই 18 কোটি টাকার যে রেজাল্ট, ওই বড়জোর আপনার এই কি জঙ্গিদের একটা টিভি স্টেশন আছে না, আল জাজিরা, কাতার ভিত্তিক, বড়জোর এই আল জাজিরা আর এরকম 2-1টা মানে যেগুলো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা তেমন নেই, এর বাইরে কিছু পাচ্ছে না। সুতরাং ডক্টর ইউনূস ডাস্টবিন শফিককে ডেকেছিলেন, যমুনায় ডেকে তাকে ভীষণভাবে শাসিয়েছেন এবং বলেছেন যে তুমি একটা অথর্ব, আমার ভুল হয়ে গেছে তোমাকে প্রেস টিমের নেতৃত্ব দেওয়ার, এর চেয়ে অনেক ভালো হতো যদি আমি ইউনূস সেন্টারের মাধ্যমে আমার এই প্রচারের কাজগুলো করতাম। ইউনূস সেন্টারকে দরকার হলে আরো ফান্ডিং করে, আরো স্ট্রেনদেন করে আমার প্রচার করা দরকার ছিল। ইউ হ্যাভ কমপ্লিটলি ফেইলড। এবং আমাকে যারা এই ইনফরমেশনগুলো দিয়েছে তারা বলেছে তারা নাকি কখনো ডক্টর ইউনূসকে এরকম উত্তেজিত হতে দেখেনি। এবং পুরোটাক্ষণ এই ডাস্টবিন শফিক হাত করজোরে মাথা নিচু করে দাঁড়িয়েছিল এবং ডক্টর ইউনূস তার উপরে ভীষণ ক্ষেপেছে এবং বলেছে, ইফ ইউ কিপ ফেইলিং লাইক দিস তাহলে আই উইল রিমুভ ইউ ফ্রম দ্য পোস্ট, তোমাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এই ডাস্টবিন শফিক আমাদের সামনে বাংলাদেশের মিডিয়া এসে যতই বাঘের মতো গর্জন করেন, 15 বছরের চরম ব্যর্থতায় আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তারা বিড়ালে পরিণত হয়েছেন। তাদের কোনো কথাতেই আর কেউ বিশ্বাস করছে না। একটু খারাপই লাগছে বাংলার বাঘ ডাস্টবিন শফিকের এই করুণ অবস্থা। পুরো ইউনূস সরকারেরই হরি হরি মানে একদম ভেতরে কম্পন শুরু হয়ে গেছে। সত্যের আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এই সময়ের খুব আলোচিত মুখ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং শেখ হাসিনা সরকারের একাধিকবারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আপনাকে স্টুডিওতে স্বাগত। থ্যাংক ইউ। আপনাকেও মিল্টনের সাথে আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট নানক ভাই,
এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হলো 13ই নভেম্বর কি হতে যাচ্ছে, এবং যেহেতু আপনি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রথম 13ই অক্টোবরের কর্মসূচির ঘোষণাটি দিয়েছেন, তো আমরা একটু জানতে চাই আসলে লকডাউন বলতে আপনারা কি ধরনের কর্মসূচির কথা বলেছেন। ধন্যবাদ মিল্টন আহসাদ। আমরা আগামী 13ই নভেম্বর বৃহস্পতিবার শুধু ঢাকায় লকডাউন নয়, আমাদের আহ্বান হলো সারা বাংলাদেশে 10, 11, 12 এবং 13 জেলা সদর এবং উপজেলা সদরে প্রতিবাদ এবং বিক্ষোভের কর্মসূচি। 13ই নভেম্বর বৃহস্পতিবার ঢাকা শহরে লকডাউন আমরা আহ্বান করেছি। কি কারণে বা প্রশ্ন থাকতেই পারে যে লকডাউনটি কেমন হবে। প্রথমে আমি বলে দিচ্ছি, এই লকডাউন হলো অফিস, আদালত, যানবাহন, কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকে। আমরা আহ্বান জানিয়েছি এই দুর্ভোগের মধ্যে থাকা দেশের মানুষ, এই মানুষেরা যারা মনে প্রাণে এই সরকারের পতন চায়, এই খুনি ইউনূস সরকারের পতন চায়, পদত্যাগ চায়, অপসারণ চায়, বিদায় চায়, আমরা সেই জনগণকে রাস্তায় বেরিয়ে এসে বিক্ষোভ প্রদর্শনের জন্য এবং অনাস্থা জানানোর জন্য আমরা আহ্বান জানিয়েছি। দেখেন, জঙ্গি মৎস্যদাসের জনক, অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী, অর্থ ও ক্ষমতালোভী ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগ, অবৈধ আইসিসি আদালতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলার গণমানুষের আত্মার আত্মীয়, আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই অবৈধ ইউনূস সরকার একটি অবৈধ ট্রাইব্যুনাল, তাজুল ট্রাইব্যুনাল করে জামাতের পৃষ্ঠপোষক তাজুলের কোর্টে 2024 সালের 5ই আগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হত্যা করতে ব্যর্থ হয়ে এখন একটি নূতন ভাবে জনগণের রায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই সরকার, এই ফ্যাসিস্ট ইউনূস সরকার ক্ষমতা দখল করার পর থেকেই আপনি দেখবেন বাংলার জনগণ প্রত্যক্ষ করছে যে একটি মাত্র লক্ষ্য তারা স্থির করেছেন, সেটি হল মুক্তিযুদ্ধের সমক্ষের মানুষদেরকে নিপাত করা এবং মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্নকে মুছে ফেলা। আওয়ামী লীগের লক্ষ কোটি নেতা কর্মীকে সন্ত্রাস, গ্রেপ্তার, খুন, হত্যা ইত্যাদির মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায়, অথবা নির্বাচন নামক যে খেলা খেলছে সেই বাইরে রেখে তারা নিজেরা 5ই আগস্টের
2024 5ই আগস্টের এই 5ই আগস্টের ঘটনার সঙ্গে যারা ষড়যন্ত্রের সঙ্গে বা মেডিকেল ডিজাইনের সঙ্গে যে সকল শক্তিগুলি জড়িত, সেই শক্তিগুলি একটি নির্বাচন করে তাদের পথ প্রশস্ত করতে চায় অথবা ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। আমরা এর বিরুদ্ধে। এই সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জীবনের নাবিশ্বাস, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা, সামাজিক জীবনে নারী ধর্ষণ, শিশু ধর্ষণ এক মহোৎসবে পরিণত করেছে। এই সরকার সারা দেশে যে অস্ত্রগুলি লুট করেছে, সেই অস্ত্র নিয়ে ডাকাতি রাহাজানি চালিয়ে যাচ্ছে। মানুষের জীবনের নাবিশ্বাস হয়ে গিয়েছে। আপনি বিলটন জানেন, আমি ঢাকা মহানগরের একটি গুরুত্বপূর্ণ এলাকার সংসদ সদস্য হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করছি। সে এলাকার মানুষের সঙ্গে আমার একেবারে অত্যন্তভাবে আমি এখনো জড়িত। আমি কথা বলি, আমি তাদের সুখ দুঃখের কথা শুনি। তারা বলে আমরা এই নমরুদদের কাছ থেকে আমরা মুক্তি চাই, আমরা মুক্তি চাই, এই জালেমের কাছ থেকে আমরা মুক্তি চাই, এই ডাকাতদের কাছ থেকে, এই লুটেরাদের কাছ থেকে আমরা মুক্তি চাই। তো আজকে আমি শুধু এটুকুই বলবো যে আজকে বাজার দরটি আমার কাছে, গতকালকের বাজার দর আমার চোখের সামনে রয়েছে। মানুষের নাবিশ্বাস, একজন রিক্সা আলা, রিক্সা ড্রাইভার, সে চিৎকার করে, তার স্তরে চিৎকার করে বলছে এই ইউনুস লুট করতে এসেছে, এই ইউনুস নিজের ধন সম্পদ করতে এসেছে, এই ইউনুস আমাদেরকে শেষ করার জন্য এসেছে, আমাদেরকে দরিদ্র থেকে আরো দরিদ্র করার জন্য এসেছে। এর কাছ থেকে মুক্তি চাই। নিম্ন মধ্যবিত্ত, 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 উচ্চবিত্ত, একজন ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী সব দিশে হারা হয়ে গিয়েছে। এই সরকারের, যে সরকার থেকে আমদানি করে যাদের জনগণের সঙ্গে সম্পর্ক করে দিচ্ছিল না, যাদের জনগণের কাছে দায়বদ্ধতা নেই, তারা খবরও নেই, তাদের কাছে খবরও নেই যে 285টি পোশাক শিল্প বন্ধ হয়ে গিয়েছে। প্রায় 18 লক্ষ শ্রমিক, নারী এবং পুরুষ শ্রমিক বেকার হয়ে গিয়েছে। বিজেপির নেতৃবৃন্দ চিৎকার করে বলছে যে আমরা দেখা করতে চাই আমাদের সমস্যা নিয়ে, আমাদের পরিস্থিতি নিয়ে। উনি টিকাজ ভাইজান